নমস্কার, আমি সুদীপ। আজ আবারও একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এখানে আমরা 50টি মতো ভূগোলের কোশ্চেন আলোচনা করব। আমি যতটা পারবো আপনাদেরকে অতিরিক্ত তথ্য দিয়ে সাহায্য করব। আপনাদের কাজ হলো আমার উত্তর বলার আগে আপনাদেরকে সঠিক উত্তরটা আগেই চিন্তা করে নেওয়া মনের মধ্যে। তো ঠিক আছে, চলো আমরা আজকে প্রথম কোশ্চেনটা দেখে নিই। অমরকণ্টক পাহাড় কোন নদীর উপর অবস্থিত? মানে কোন নদীর অমরকণ্টক পাহাড় থেকে কোন নদী উৎস হয়েছে? তো অমরকণ্টক থেকে আমরা দুটো নদীর ব্যাপারে জানতে পারি। একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে সোন নদী। সোন নদী যেটা গঙ্গাতে গিয়ে মিশেছে, সেই নদীটাও অমরকণ্টক থেকেই উৎপন্ন হয়েছে। অমরকণ্টকের মহাকাল পর্বত থেকে নর্মদা নদীর উৎপত্তি। ঠিক আছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়ে থাকে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে কোথায়? বক্সাদুয়ার বা বক্সাতে। কোন জাতীয় কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়? কোন জাতীয় কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়? বিটুমিনাস কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়। আর হ্যাঁ, আগে আমরা দেখেছি যে প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা এসেছিল যে সবথেকে ভালো কয়লা কোনটি। তো অ্যান্থ্রাসাইট হচ্ছে সবথেকে ভালো কয়লা। তারপর সেকেন্ড ভালো বলতে পারা যায় বিটুমিনাসকে, এবং থার্ড হচ্ছে লিগনাইট, এবং ফোর্থ হচ্ছে পিট কয়লা। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম কয়লা খনি কোনটি? ভারতের প্রথম কয়লা খনি কোনটি? ভারতের প্রথম কয়লা খনি হলো রানীগঞ্জ। এবং এই রানীগঞ্জে প্রথম কয়লা খনি কখন থেকে চালু হয়েছিল কয়লা খনন কাজ? সেটা হচ্ছে 1774 খ্রিস্টাব্দ থেকে। ঠিক আছে, 1774 খ্রিস্টাব্দ থেকে। এখানে রাইট আনসার কোনটা? রানীগঞ্জ। বায়ুর কোন স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে? কোন স্তর থেকে মানে রিফ্লেক্ট হয়ে আবার পৃথিবীতে ঘুরে আসে বলো? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ বাধা পেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোন দুটি নদীর বদ্বীপের মধ্যে কোলার হ্রদ অবস্থিত? কোলার হ্রদ অবস্থিত গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে, এবং এটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। গান্ডোয়ানা কয়লা ক্ষেত্রটি কোথায় অবস্থিত? গান্ডোয়ানা কয়লা ক্ষেত্রটি কোথায় অবস্থিত? গান্ডোয়ানা কয়লা ক্ষেত্রটি অবস্থিত মধ্যপ্রদেশ, এখানকার অপশন অনুযায়ী, এবং তার সাথে ঝাড়খণ্ডেও এর অংশ রয়েছে। রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো রাজমহল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বলা হোক বা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ বলা হোক, সবেতেই হবে কি? পরেশনাথ। ভারতে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত কিলোমিটার? অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদটা 3টি দেশের উপর দিয়ে বয়ে গেছে। 3টি দেশ কি কি? প্রথমে সৃষ্টি হচ্ছে তিব্বত অর্থাৎ চায়নাতে, এবং সেটা ভারতে প্রবেশ করছে, কিছুটা ভারতে অতিবাহিত হচ্ছে, এবং তারপর সেটা বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মিশছে। তো আমাদের এখানে কোশ্চেনটা হলো যে ভারতে প্রায় কতটা ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আমাকে জানতে চেয়েছে। তো এখানকার অপশান অনুযায়ী ওই 800 থেকে 900 এরকম টাইপের। তো এখানকার অপশান অনুযায়ী উত্তর হবে 900। মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় অবস্থিত বীরভূম জেলায়। ঠিক আছে। আর পুরুলিয়াতে কি বলে দাও? অযোধ্যা আছে। বাঁকুড়াতে বিহারীনাথ। দার্জিলিংয়ে তো সান্দাকফু। তারপর কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন কী পরিবর্তন হবে? দেখো, ওজন, মাস বা ভর কখনো চেঞ্জ হয় না, কিন্তু ওজন চেঞ্জ হয়। কারণ ওজন কী জিনিস? কোনো একটা বস্তুর যে মাস, তার সাথে যখন গ্র্যাভিটি, ছোট হাতের জি, হ্যাঁ, বড় হাতের নয়, তখনই সেটা হয়ে যায় কি? ওয়েট। ঠিক আছে। তো এই ওয়েট আমার, যখন আমি পৃথিবীর বাইরে যাব বা কোনো এমন জায়গায় যাব যেখানে কোনো গ্র্যাভিটি নেই, অর্থাৎ জি নেই বলতে গেলে জি হচ্ছে 0, সেখানে ওয়েটও হয়ে যাবে 0। কেন? যে কোনো সংখ্যার সাথে তুমি যদি 0 গুণ করো তাহলে 0ই পাওয়া যাবে। তো সেই কারণে কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ যে ম্যান মেড স্যাটেলাইট, যেগুলো স্পেস স্টেশন বলা হোক বা যে কোনো
কৃত্রিম উপগ্রহ যেগুলো, সেখানে তোমার বস্তুর ওজন কী হয়, কী হয়, 0 হয়। হেমাবতী, সিমসা ও ভবানী কার উপনদী? হেমাবতী, সিমসা ও ভবানী কার উপনদী? দেখো তোমাদের একটা কথা বলি, এই যে তি, তি, নি এইরকম টাইপের আই যদি দেখো, একমাত্র ইন্দ্রাবতী, যেটা গোদাবরীর একটা ইয়ে, তো এই ইন্দ্রাবতী ছাড়া সমস্ত যে সমস্ত রিভারের শেষে যেখানে এই টি বা তি এরকম রয়েছে, সেগুলো সব কার উপনদী হবে জানো তো? তা কার উপনদী হবে? কাবেরীর উপনদী হবে। ঠিক আছে, কাবেরী উৎপন্ন হবে ব্রহ্মগিরি পর্বত থেকে, মহারাষ্ট্রে। না না, সরি, আমি বলতে ভুল করছি, এটা তালকাবেরী। আমি ঠিকই বলছি আশা করি। ব্রহ্মগিরি পর্বতটার নাম ব্রহ্মগিরি, এবং তালকাবেরী নামক জায়গা থেকে। যাই হোক, আমি এটা একবার চেক করে তোমাদেরকে কমেন্টে পিন করে দেবো, এটা ঠিক আমার মাথায় আসছে না এখন এর উৎপত্তিটা কোথায়। তোমরা একটা কাজ করো না, তোমরা এটা আমাকে কমেন্টে তোমরা একটু নিজেরা সার্চ করে একটু কমেন্টে বলো দেখি এটা, যে এই কাবেরী নদীর উৎপত্তিটা কোথায়। ঠিক আছে, তালকাবেরী এটা তো জানি, কিন্তু ওটা তো হিমবাহটা, সোর্সটা আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে ব্রহ্মগিরি পর্বত। ঠিক আছে, ব্রহ্মগিরি পর্বত এটাই হবে। তো তবুও তোমরা একবার চেক করে আমাকে শিওর করে দিও। ঠিক আছে, নিয়ে আমাকে জানিও কিন্তু কমেন্টে। নেক্সট কোশ্চেন, মরুজ্যোতি কোথায় দেখা যায়? মরুজ্যোতিও দেখা যায় আমাদের কোন স্তরে? আয়নোস্ফিয়ারে মরুজ্যোতি আমরা দেখতে পাবো। অরোরা এরকম টাইপের মরু অঞ্চলে যেগুলো দেখা যায়, আকাশের মধ্যে যে রং বেরঙের যে একটা আভা যেটা দেখা যায়, সেটাকেই অ্যাকচুয়ালি মরুজ্যোতি বলছে। সেটা কোন স্তরের জন্য হয়ে থাকে? ওটা সেটা হয়ে থাকে আয়নোস্ফিয়ারের জন্য। ঠিক আছে, কোচি সমুদ্রবন্দর সংলগ্ন উপকূল, মানে কোচি সমুদ্র বন্দরটা কোন উপকূলের সংলগ্ন? কোচি কোথায় আছে? কেরালাতে আছে। আর কেরালাতে কোন উপকূল দেখা যায়? মালাবার উপকূল। তাহলে মালাবার উপকূল হবে আমাদের অ্যান্সার। কঙ্কন উপকূল মহারাষ্ট্রে দেখা যায়, আর করমণ্ডল উপকূল দেখা যায় তামিলনাড়ুতে, উত্তর সরকার উপকূল দেখা যায় ওড়িশাতে। তো এগুলো সব একটু খেয়াল রেখো। ভারতের প্রথম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্র কোনটি? প্রথম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্র হচ্ছে সিন্দ্রি। এটা কে করেছিল? এফসিআই। এবং কত সালে করেছিল? 1951। ঠিক আছে, 1951-এ এরা তৈরি করেছিল। কোথায় করেছিল? সিন্দ্রিতে। আচ্ছা বলো তো দেখি, সিন্দ্রি কোথায় আছে? আচ্ছা বলো দেখি, সিন্দ্রি কোথায় আছে বলো দেখি। সিন্দ্রি আছে তোমার ঝাড়খণ্ডে। কোথায় আছে? ঝাড়খণ্ড। তারপর সিন্ধু সাংপো শতদ্রু নদীর জল নির্গমন প্রণালীর উদাহরণ বলছে। সিন্ধু সাংপো শতদ্রু এই যে নদীগুলির, এগুলো কি ধরনের নদী সেটা জানতে চাওয়া হয়েছে। এগুলো অ্যান্টিসিডেন্ট নাকি কনসিকুয়েন্ট নাকি সাবসিকুয়েন্ট নাকি সুপার ইম্পোজড? এইগুলো তো পরে আমি এক্সপ্লেন করব। অ্যাকচুয়ালি এখন যেটা উত্তর, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট রিভার কী জিনিস হয় সেটাকে এখন বলে দিই। অ্যান্টিসিডেন্ট রিভার অ্যাকচুয়ালি সেই ধরনের নদী যেগুলো কোনো একটা ভূমিরূপ সৃষ্টি হওয়ার আগে থেকেই সেখানে বিদ্যমান ছিল, এবং ভূমিরূপ উত্থিত হওয়ার পরও তারা নিজেদের যে গতিপথ সেটাকে পরিবর্তন না করে, বরং সেই যে উচ্চভূমি সেটাকে কাট করে তাদের গতিপথকে বজায় রাখে, সেই সমস্ত নদীকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার। যেমন ধরো এই যে তিব্বতে যে তোমার সৃষ্টি হচ্ছে সিন্ধু, মানসরোবর থেকে সিন্ধু, তারপর যে ব্রহ্মপুত্র, তারপর সতলজ, এই সমস্ত রিভারগুলো কিন্তু তিব্বতে রয়েছে, কিন্তু সেইগুলো হিমালয়কে ক্রস করে আমাদের দেশে আসছে
এবং আমাদের দেশের উপর দিয়ে বয়ে গিয়ে অন্য দেশে গিয়ে সে বঙ্গোপসাগর অথবা আরব সাগর গিয়ে পড়ছে। তো এই সমস্ত নদীগুলোকে সেই কারণে কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে। তারপর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষের হচ্ছে দার্জিলিংয়ের সিদ্রাপং। তোমরা আমাকে কমেন্টে এটা কত সালে স্থাপিত হয়েছিল সেটা বলবে কিন্তু। ভারতের কোন রাজ্যে ভরতপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত? ভরতপুর কোথায় আছে? ভরতপুর আছে রাজস্থানে। পক্ষী অভয়ারণ্য, ভরতপুর পক্ষী অভয়ারণ্য খুব ফেমাস। এটা কোথায় আছে? রাজস্থানে। অন্ধ্রপ্রদেশের বন্দর শহর কোনটি? বন্দর শহর, এখানে অন্ধ্রপ্রদেশের শহর জানতে চাওয়া হয়নি। অন্ধ্রপ্রদেশের শহর তো নেল্লোর আছে, কিন্তু বন্দর শহর কোনটা হবে? কাকিনাড়া হচ্ছে বন্দর শহর। ঠিক আছে। গ্রিন হাইওয়ে নীতির লক্ষ্য কী? গ্রিন হাইওয়ে বলতে এখানে বোঝানো হচ্ছে সেই ধরনের হাইওয়ে যে সমস্ত হাইওয়ের ধারে বা কিনারাতে গাছপালা দিয়ে সেটাকে করা হবে আর কি। যে সমস্ত হাইওয়ের দুই পাশে গাছপালা দিয়ে গাছপালা লাগানো হবে। তো এখানে অ্যান্সার কোনটা হবে? বৃক্ষরোপণ। ঠিক আছে। বৃক্ষরোপণের সাথে নীতির লক্ষ্য হলো বৃক্ষরোপণ। মানে হচ্ছে এটা কোন নীতির উপর নির্ভর করে, মানে কোন নীতি, এর উদ্দেশ্যটা কি? গ্রিন হাইওয়ে তুমি কেন বলছো সেটাকে? কারণ এই সমস্ত হাইওয়ের ধারে গাছ লাগানো হবে। তারপর এদের মধ্যে একশৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় জলদাপাড়াতে। একশৃঙ্গ গন্ডারের জন্য খুব বিখ্যাত। আসামের যে কাজিরাঙ্গা সেটাও কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য খুবই বিখ্যাত। ভারতের বৃহত্তম হ্রদ হলো? ভারতের বৃহত্তম হ্রদ দেখো এখানে তোমরা জানি, তোমরা কে উত্তর দেবে বলো দেখি, এটার উত্তর কে দেবে? আমি জানি তোমরা সবাই এটাকে চিল্কা বলছো, যেটা উড়িষ্যাতে অবস্থিত, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল। এখানে কোনো উত্তরই ঠিক নেই। অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে ভেম্বানাথ, যেটা আছে কোথায়? কেরালাতে। ঠিক আছে। কেরালাতে অবস্থিত যে ভেম্বানাথ, সেই ভেম্বানাথ হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ। তোমরা যেখান থেকেই পড়েছো, যদি কোনো জায়গা থেকে পড়েছো, সেটা ভুল পড়েছো। ঠিক আছে। তোমরা গুগলে করে দেখে নিতে পারো এবং তার এরিয়াও চেক করে নিতে পারো। যদি তোমাদেরকে কখনো এটা কোশ্চেন করে যে ভারতের বৃহত্তম হ্রদ, তোমরা বলবে ভেম্বানাথ হ্রদ। এটা একটা কয়াল যেটা কেরালাতে অবস্থিত। আর চিল্কা একটা হচ্ছে লেগুন। ঠিক আছে। তো এই ধরনের যে পার্থক্যগুলো, কোনটাকে কয়াল বলবো আর কোনটাকে লেগুন বলবো, সেটা আমি পরে কখনো একদিন বলে দেবো। সোন নদীর উৎস কোথায়? দেখো কিছুক্ষণ আগে নর্মদা নদীর উৎস পড়েছিলাম না, এবারে দেখো সোন নদীর উৎস। তো দুটোরই উৎস একই জায়গা থেকে, অর্থাৎ অমরকণ্টক। ঠিক আছে। অমরকণ্টক। নর্মদা নদীটা কোথায় বলেছিলাম, সেটা কিন্তু অমরকণ্টক। কোন হিল মানে হচ্ছে ওই পর্বতের কোন শৃঙ্গ থেকে বেরিয়েছে? মহাকাল। ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর রয়েছে? ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ রয়েছে গঙ্গা ভাগীরথী নদীর উপর। ঠিক আছে। এটা সম্পর্কে যদি বলতে যাই আমি, এটা শুরু হয়েছিল 1962-তে তৈরি করা শুরু করেছিল, বাট এটা কমপ্লিট হয় 1970। ঠিক আছে। এবার এটা ওপেন করা হয়েছিল 1975-এ। ঠিক আছে। এই সালগুলো একটু জেনে রেখো কখন কী দিয়ে দেয়। আর হ্যাঁ, এটা অবশ্যই মুর্শিদাবাদে রয়েছে, মুর্শিদাবাদ, মালদা বা এরকম জায়গায় যখন গঙ্গা। এটার উদ্দেশ্য কী? উদ্দেশ্যটাও জেনে নাও। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ভাগীরথী হুগলি নদী, সেখানে জলস্তরটাকে একটু মেনটেন করে রাখা, যাতে করে সেখানে যে ইয়েগুলো আসছে সেগুলো প্রপারলি যাওয়া আসা করতে পারে, যে জাহাজগুলো যেগুলো আসছে। ঠিক আছে। যদি জলস্তর কম হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যে জাহাজগুলো সেগুলো প্রবেশ করতে পারবে না, টাচ করে যাবে না যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সাথে, তাই না? সেই জন্য জলের একটা মিনিমাম একটা লেভেল থাকা দরকার,
তবেই গিয়ে সেখানে ভারী ভারী জাহাজ ঢুকতে পারবে। তোমরা জানো যে কলকাতা ইংরেজদের আমল থেকে কতটা ইম্পর্ট্যান্ট একটা বন্দর। এমনকি তোমরা হয়তো এটাও জানো যে কলকাতা বন্দর হলো ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম বন্দর, যেটার এখন নাম হয়ে গেছে কি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে। বলো, গঙ্গা নদীর তীরে কি আছে? বারাণসী। যমুনা নদীর তীরে কি আছে? দিল্লি। আর রাভি নদীর তীরে কি আছে? বলো, কে বলতে পারবে? রাভি নদীর তীরে তোমরা পড়েছো, বলো, জানো তোমরা এটা? হরপ্পা। হরপ্পা আছে কোথায়? রাভি নদীর তীরে। এছাড়াও অনেক আছে, তোমরা বলো আরও কিছু। ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ কি? ভারতীয় উপমহাদেশের যে উত্তর পূর্ব অঞ্চল, ঠিক আছে, উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ দেখাই আমি একটু, মানে এটা তো উত্তর দিক আর এটা হচ্ছে পূর্ব দিক। তো এই যে এই সাইডটা ভারতের একটা ম্যাপ তোমরা এখানে কল্পনা করো। ভারতের যে এই সাইডটা, সেটা কেন এতটা ভূমিকম্প প্রবণ? কেন, কী কারণ? কারণ হচ্ছে যে ইন্ডিয়ান প্লেট এই দিকে মুভ করছে এবং এখানে আছে কি, এখানে আছে ইউরেশিয়ান প্লেট। তো সেটা যখন ওখানে গিয়ে ধাক্কা মারছে তখন টেকটনিক সংঘর্ষ হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে তোমার ভূমিকম্প হচ্ছে। তো এখানে উত্তর হবে টেকটনিক পাতের সঞ্চালন। এবং প্লেটগুলোর নাম কি বললাম? একটা হচ্ছে ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান প্লেট। পেডোক্যাল মৃত্তিকা কি জাতীয় মৃত্তিকা? পেডোক্যাল, দেখো দু ধরনের মাটি হয়, একটা হচ্ছে পেডোক্যাল আর একটা পেডাল ফার। পেডোক্যাল আর পেডাল ফার, দেখো ফার মানে মনে হতে পারে খাড়, মানে ক্ষারকীয়, বাট তা নয়, উল্টোটা। মনে রাখবে সবসময় কীরকমভাবে? উল্টোটা। পেডোক্যাল হচ্ছে ক্ষারকীয়, পেডাল ফার হচ্ছে আম্লীয়, ঠিক আছে? তাহলে এখানে কি দেওয়া রয়েছে? পেডোক্যাল। ক্যাল থাকলে কি হবে? ক্ষারকীয়, অর্থাৎ অপশন বি হবে আমাদের অ্যান্সার। তারপর জলের BDO 1 অর্থ। জলে BDO মানে হচ্ছে তোমার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ইউট্রিফিকেশনের মাধ্যমে যেটা হয়ে থাকে। যত বেশি জলের মধ্যে গাছপালা, আগাছা এবং ছোট ছোট যে জীবন্ত জিনিস, যেগুলো পরিমাণে যত বেশি শ্যাওলা ট্যাওলা এসব যত বেড়ে যাবে, তত সেখানকার জলের মধ্যে যে অক্সিজেন হোল্ড করার যে ক্যাপাসিটি, সেটা তো আর বৃদ্ধি পাচ্ছে না, সেটা তো কনস্ট্যান্ট একই রয়েছে। বাট সেই অক্সিজেনকে কনজিউম করার, মানে গ্রহণ করার খাবার লোক যদি বেড়ে যায়, তাহলে কি হবে? প্রত্যেকটা ওখানে যে জীব রয়েছে, মাছ বা ইত্যাদি যে বাস্তুতন্ত্র রয়েছে, সেখানে যে পার্মানেন্ট যে সমস্ত জীবগুলো রয়েছে, তাদের অক্সিজেনের একটা অভাব দেখা যায়। সেটাকেই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। এর মান যদি 1 হয়, তার মানে জল ভালো, ঠিক আছে? তাহলে জল কী হবে? ভালো। নিম্নের কোন অঞ্চলে খোয়াই ভূমিরূপ দেখা যায়? কোন অঞ্চলে খোয়াই ভূমিরূপ দেখা যায়? অ্যাকচুয়ালি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলে খোয়াই ভূমিরূপ দেখা যায়। আমাদের এই পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গে বলবে তোমরা কোপাই নদীর যে পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে এই খোয়াই ভূমিরূপ দেখা যায়, ঠিক আছে? তারপর দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় আছে? দাচিগ্রাম ন্যাশনাল পার্ক আছে জম্মু কাশ্মীরে। এছাড়াও আছে কি কিস্তওয়াড়, তারপর আছে হেমিস, এ সমস্তগুলো আছে ন্যাশনাল পার্ক। স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে ভারতের চরমপন্থীদের, এটা তো একটা হিস্ট্রি কোশ্চেন হয়ে গেল, যাই হোক এটা বলে দিই। স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে ভারতের চরমপন্থীদের আদর্শ ছিল, দেখো একটা নরমপন্থী ছিল, একটা চরমপন্থী ছিল। চরমপন্থীরা এরকম ভাবতো যে সব কিছুকে না একদম বলপূর্বক নেওয়া দরকার, মানে ওই রকমভাবে কাকুতি মিনতি করে লাভ নেই। ইংরেজরা অতটা দয়াবান বা দয়াশীল নয় যে আমাদের উপরে তারা দয়া করবে। তো যদি সোজা আঙুলে ঘি না ওঠে, তাহলে আঙুল বাঁকিয়ে ওরা নেওয়ার ওদের মনোবৃত্তি ছিল। তো এটা এখানে কি লিখেছে দেখো, আবেদন এবং সাংবিধানিকভাবে না করে সম্পূর্ণ আক্রমণাত্মকভাবে স্বাধীনতা অর্জন করাটার উপরে বিশ্বাসী ছিল কারা? চরমপন্থীরা। তো এখানে বলে রাখি, চরমপন্থী বা নরমপন্থী অনেকের মনে রাখতে অসুবিধা হয়, তো মনে রাখবে
চরমপন্থী হচ্ছে লাল, বাল আর পাল, ঠিক আছে, এবং তার সাথে আছে কি অরবিন্দ ঘোষ, ঠিক আছে। এই কটা হলো কি চরমপন্থী। এর বাইরে যারা রয়েছে তারা হচ্ছে কি নরমপন্থী। গারো ও খাসি পাহাড় নিম্নলিখিত কোন পর্বতমালার অন্তর্গত? গারো এবং খাসি পাহাড় নিম্নলিখিত কোন পর্বতমালার অন্তর্গত? এটা হচ্ছে হিমালয় পর্বতমালার অন্তর্গত। গারো খাসি জয়ন্তী আছে মেঘালয়ে, এবং মেঘালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, সেই নকরেক আছে কোথায়? গারো পাহাড়ের মধ্যে আছে নকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। ভারতের বাঘের সংখ্যা 2014 থেকে 18 সালের মধ্যে শতকরা কত শতাংশ কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? দেখো, এটা একটা আউটডেটেড কোশ্চেন মনে হয়। এটা তোমরা স্কিপ করতে পারো। 14 থেকে 18 এখন ইরেলেভেন্ট একটা কোশ্চেন, তো এটা ছাড়ো। এটা দেখো, ভারতের কোন সম্প্রদায়ের আদিবাসী বেশি দেখা যায়? দেখো, কোন সম্প্রদায়ের আদিবাসী বেশি দেখা যায় সেটা হচ্ছে ভিল। ভিল হচ্ছে 37%, 37 থেকে 38%। গন্ড হচ্ছে 35%। ট্রাইবাল গ্রুপের মধ্যে 37% হচ্ছে ভিল, আর গন্ড হচ্ছে 35%। এবং থার্ড নাম্বারে রয়েছে সাঁওতাল আদিবাসী যারা, তারা রয়েছে কত নাম্বারে? থার্ড নাম্বারে। মানে কিসের থার্ড? যে ট্রাইবাল গ্রুপ, তার যে সংখ্যা তাদের মধ্যে থার্ড র্যাঙ্কে রয়েছে পার্সেন্টেজ ওয়াইজ, সেটা হচ্ছে সাঁওতাল গোষ্ঠী। তিস্তা কোন নদীর উপনদী? তিস্তা কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র নদীর উপনদী। তিস্তা জেমু হিমবাহ ত্রাসের নদী বলা হয়ে থাকে। সার উৎপাদন কেন্দ্র প্রথম স্থাপিত হয়? তো কিছুক্ষণ আগেই দেখলাম, সার উৎপাদন কেন্দ্র সিন্দ্রি। শাল গাছ দেখা যায় কোথায়? শাল গাছ বেশিরভাগ দেখা যায় আমাদের পশ্চিম মেদিনীপুর অঞ্চলে। শাল গাছ। মালদাতে আমের চাষ বেশি হয়। ভারতের রাজ্যগুলির আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান কত? পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে আয়তনের দিক থেকে কত? 14। আয়তনের দিক থেকে হচ্ছে 14, ঠিক আছে। তারপর পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী দেশগুলির আন্তর্জাতিক সীমানা কোন দিকে রয়েছে? পশ্চিমবঙ্গের দেখো উত্তর দিকে নেপাল, উত্তর দিকে রয়েছে ভুটান রয়েছে, মানে উত্তর পশ্চিমে রয়েছে তোমার ভুটান, উত্তর দিকেও নেপাল, তারপর তিব্বত এসব রয়েছে, এবং দক্ষিণ পূর্ব দিকেও রয়েছে বাংলাদেশ। দক্ষিণ পূর্ব দিকে পশ্চিম দিকে রয়েছে কি বাংলাদেশ। তো মোটামুটি চারিদিকেই আমাদের এক প্রকার আন্তর্জাতিক সীমানা রয়েছে। নেপাল, ভুটান, বাংলাদেশ সবার সাথে আমাদের একটা রয়েছে, এবং তারা প্রায় উত্তর থেকে একদম শুরু করে একদম এদিকে দক্ষিণ দিক পর্যন্ত রয়েছে। ভারতের কোন অংশে দণ্ডকারণ্য অবস্থিত? দণ্ডকারণ্য অ্যাকচুয়ালি আছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে, তো এখানে মধ্যপ্রদেশ বা মধ্যভাগে হবে এটা অ্যান্সার। কোন নদী বৃদ্ধগঙ্গা নামে পরিচিত? এটাও তোমরা জানো, গোদাবরী হচ্ছে বৃদ্ধগঙ্গা, এটাকে দক্ষিণের গঙ্গাও বলা হয়ে থাকে। আর ওঙ্কারেশ্বর বাঁধ কোথায় আছে? নর্মদা নদীতে। আর কী বাঁধ রয়েছে ওঙ্কারেশ্বর ছাড়া? সর্দার সরোবর বাঁধ রয়েছে, তারপর মহেশ্বর বাঁধ রয়েছে, তারপর আর রয়েছে ওঙ্কারেশ্বর, সর্দার সরোবর, মহেশ্বর, আর তোমরা দুটো জানিয়ে তো, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। ধোঁয়াধার একটা জলপ্রপাত আছে, সেটা নর্মদা নদীর উপরই, ঠিক আছে, কিন্তু ওটা তো বাঁধ নয়। কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা গিয়েছে
গেছে কোনটার উপর দিয়ে, দেখো ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে, না হিমাচল প্রদেশ, ওটা তো একদম উপরে, জম্মু কাশ্মীর তো হবেই না, বিহারও হবে না। তো এখানে টোটাল মনে রেখো, টোটাল 8টা স্টেটের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা পাস হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার গুজরাট, একটা হচ্ছে রাজস্থান, একটা হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ত্রিপুরা, তারপর হচ্ছে মিজোরাম। তারপর অমিত খসরুর জন্মস্থান কোথায়? অমিত খসরুর জন্মস্থান হচ্ছে, এটা একদম এই ধরনের কোশ্চেনগুলো স্কিপ করে নিই। এই ধরনের কোশ্চেন কোনো মানে শুধুমাত্র যদি আসে কখনো, তার মানে জানবে যে এটা তোমাদেরকে ছাড়ার জন্যই দেওয়া হয়েছে। তো এই জন্য এটা আমি জানি এটা পাটিয়ালা, কিন্তু বাট এইগুলো খুব অফবিট কোশ্চেন, এগুলো এই ধরনের কোশ্চেন আসে না সচরাচর। রঙ্গিত কার উপনদী? রঙ্গিত হচ্ছে তিস্তার উপনদী। রঙ্গিত কার উপনদী? তিস্তার উপনদী। হাইড্রোলিক ব্রেক কোন নীতি? এটা আচ্ছা, এটা বিজ্ঞানের কোশ্চেন একটা। তো হাইড্রোলিক ব্রেক অ্যাকচুয়ালি পাস্কেল নিয়মের উপরে চলে, এটা বিজ্ঞানের কোশ্চেন। যাই হোক, তো কিছু আজকে ভূগোলের কোশ্চেন আমরা দেখলাম। তো আমি তোমাদের আজকে চেষ্টা করেছি যতটা এক্সট্রা ইনফরমেশান দিতে পারি। তো তোমরা একটু আমাকে জানিও, ফিডব্যাক দিও, এবং সঙ্গে এটাও বলো যে আর কীরকম ধরনের কোশ্চেন আমি নিয়ে আসবো, মানে এটা কি কেমন হচ্ছে, এটা কি খুব ইজি হয়ে যাচ্ছে নাকি হার্ড হয়ে যাচ্ছে, নাকি এইরকম ধরনের ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে? তো বাই, আজকের মতো, আবার পরে দেখা হবে।